হ্যালো কুহিলিকার গল্পপ্রেমীরা, কি অবস্থা সবার? শীতে কি একদম জমে গিয়েছো? তাহলে চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি এই বছরে সারা জাগানো একটা চরম থ্রিলিং মুভির গল্প, যা দেখে হয়তো বা একটু হলেও তোমাদের ঠান্ডা কমতে পারে। এই মুভির প্রতিটা পরতে পরতে রয়েছে থ্রিলিং আর সাসপেন্স। তাই আর বেশি বকবক আমি করবো না, শুরু করছি কুহিলিকার আজকের গল্প, দ্য রানিং ম্যান। গল্পটি শুরু হয় আজ থেকে বহু বছর পরে একটা ভবিষ্যৎ দুনিয়াকে দেখিয়ে। তখন আমেরিকার ওপর পুরোপুরি রাজত্ব করছে একটা শক্তিশালী মিডিয়া কোম্পানি, যার নাম নেটওয়ার্ক। দেশের বেশিরভাগ মানুষের অর্থনৈতিক অবস্থা এখন খুবই শোচনীয়। তারা এতটাই গরিব হয়ে গিয়েছে যে ছোটখাটো অসুখেরও চিকিৎসা করাতে পারে না। তাই মানুষের এই দুঃখ কষ্টটাকে একটু আড়ালে রাখতে ওই নেটওয়ার্ক নামের কোম্পানিটা বিভিন্ন গেম শো চালু করেছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গেম শোটির নাম হলো দ্য রানিং ম্যান। এই শোতে অংশগ্রহণকারীদেরকে টানা 30 দিন বেঁচে থাকতে হয়। তবে এই 30 দিনে তাদের পেছনে লেগে থাকে অসংখ্য শিকারী, মানে তাদেরকে বহু ধাপ পার করে তারপরে এই গেমে উইন হতে হবে। আর কেউ যদি এই খেলায় জিতে যায় তাহলেই সে পাবে $1 বিলিয়ন। তবে সব থেকে খারাপ দিক হলো আজ পর্যন্ত কিন্তু কেউই শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি। এরপরে আমরা বেন নামের একজনকে দেখতে পাই। সত্য তার চাকরিটা চলে গিয়েছে, কারণ সে শ্রমিকদের একটা ইউনিয়ন গঠনের পক্ষে কথা বলেছিল। তাই তার নাম অলরেডি ব্ল্যাকলিস্টেও তুলে দেওয়া হয়েছে। এখন কেউই তাকে আর কোনো প্রকার কাজ দিতে চায় না। এদিকে বেনের ছোট্ট মেয়ে ক্যাথি প্রচন্ড অসুস্থ। তার ওষুধ কেনার জন্য একটা টাকাও তাদের কাছে নেই। এরপরে আমরা বেনের স্ত্রী শিলাকে দেখতে পাই। সে বাড়ি ফিরে এসে জানায়, আমি অতিরিক্ত শিফট করব, তাতে হয়তো বা কিছুটা টাকা আসবে আর মেয়েটারও চিকিৎসা করাতে পারবো। কিন্তু এই বিষয়টা আবার বেনের একটুও ভালো লাগে না, কারণ শিলা যেখানে কাজ করে সেখানে অনেক খারাপ লোকজন যাতায়াত করে। তাই সে কোনোভাবেই চাচ্ছে না তার ওয়াইফ ওই জায়গায় আবার ওভারটাইম করুক। বেন শিলাকে একটু আশ্বস্ত করে বলে যে, তুমি কোনো চিন্তা করো না, আমি নিজে ওই গেম শোটাতে পার্টিসিপেট করব আর দেখবে জিতে টাকাও নিয়ে আসবো। কিন্তু শিলা আবার এতে একদম রাজি হয় না, কারণ ওই গেম শোর খেলোয়াড়রা এমনভাবে আহত হয় যে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। তখন বেন শিলাকে বুঝিয়ে বলে যে, তুমি একদম চিন্তা করো না, দেখবে আমি ওখান থেকে ঠিকই বেঁচে ফিরে আসবো। এরপরই বেন তো তাদের ওই গরিব এলাকা ছেড়ে চলে যায় ধনীদের এরিয়াতে, আর ওই গেম যেখানে হচ্ছে সেই জায়গায় গিয়ে পৌঁছায়। কিন্তু প্রথমে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরে এসে জানায়, আমি এখানে ওই নেটওয়ার্কের শোর জন্য এসেছি। আর তারপরই তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। স্টেশনে দেখা যায় অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। সবাই ওখানে সিলেক্ট হওয়ার জন্যই অপেক্ষা করছে। আর এই লাইনে অনেক বৃদ্ধ একজন মানুষও আছে। কিন্তু হঠাৎ করে সে প্রচন্ড অসুস্থ বোধ করতে শুরু করে, কিন্তু তবুও টাকার জন্য বলতে থাকে যে, আমি পারবো খেলতে, প্লিজ আমাকে নিয়ে নেন। তবে শেষ পর্যন্ত সে ওখানে পড়ে যায়। বৃদ্ধকে এইভাবে পড়ে যেতে দেখে তো বেন তাকে গিয়ে সাহায্য করে, কিন্তু বেনের এই সাহায্য করা আবার গার্ডরা মোটেও ভালো চোখে দেখে না। তারা উল্টো বেনকে অনেক বেশি কথা বলে, কেন সে লাইনের বাইরে গিয়েছে, আর বেনকে আবারও মারধর করে তো লাইনেই পাঠিয়ে দেয়। এরপর ফ্রন্ট ডেস্কে গিয়ে বেন জানতে পারে যে ওই বৃদ্ধকে সাহায্য করার জন্য অলরেডি তার নামে নোটিশ দেওয়া হয়ে গিয়েছে, মানে অবাধ্য আচরণের জন্য তার নাম অলরেডি রেড সিগন্যালে পড়ে গিয়েছে। এটা দেখেই তো বেন প্রচন্ড রাগ হয়ে যায় আর সেখানে থাকা স্ক্রিনেই ঘুষি মেরে বসে। এরপরে তার হাতে একটা ব্রেসলেট দিয়ে এলিভেটর নম্বর 6 দিকে পাঠানো হয়। সেখানেই তার সঙ্গে আরো দুজনের পরিচয় হয়, যাদের নাম টিম আর জেনি। এরা দুইজন বেনকে সেখানে দেখে তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। সবাইকে এরপর আলাদা আলাদা ইউনিফর্ম দেওয়া হয় আর শুরু হয়ে যায় শারীরিক পরীক্ষা। প্রথমে দড়ি বেয়ে ওপরে ওঠা আর তারপর রানিং মেশিনে দৌড়ানো। আর এই সব পরীক্ষায় বেন টিমকে অনেক সাহায্য করে। এরপরে ব্রেক টাইমে তো একজন গার্ড আবার বেনকে একটু শাস্তি দিতে আসে, কিন্তু বেন তখন একটুও ভয় না পেয়ে উল্টো তাকে আক্রমণ করে ঠেকিয়ে দেয়। এরপরে আবার চলে অনেক ধরনের পরীক্ষা, কিন্তু বেনের প্রতিটা উত্তরে তারা লক্ষ্য করে সে প্রচন্ড পরিমাণ কনফিডেন্স, এমনকি অনেক বেশি রাগীও। তখন সমস্ত সাইকোলজিস্টরা মন্তব্য করে যে এদের মাঝখানে বেনই হলো সবচেয়ে রাগী প্লেয়ার, আর তার কনফিডেন্সও একদম অন্য লেভেলে। এরপর যারা ফাইনাল রাউন্ডে পৌঁছায় তাদেরকে রঙিন জাম্পস্যুট দেওয়া হয়। বেন, টিম ও জেরিনকে দেওয়া হয় লাল জাম্পস্যুট, অর্থাৎ তারা সেই রানিং ম্যান শো এর জন্য নির্বাচিত হয়েছে। এরপর এই বেনের সঙ্গে দেখা হয় প্রডিউসার ড্যানের। বেন তখন জানায় যে সে অন্য কোনো গেম খেলতে চায়। ড্যান তখন তাকে আবার একটু বাড়তি বোনাসের লোভ দেখায় আর বলে অন্য শোগুলোতে তেমন টাকা নেই, রানিং ম্যান শোতে প্রতিদিন বেঁচে থাকতে পারলে সে অনেক টাকা পাবে। আর তাছাড়া যেহেতু বেনের নাম অলরেডি ব্ল্যাক লিস্টে আছে, তাই তার চাকরি পাওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে। তাই সে এই শোটার জন্য বেনকে বিভিন্নভাবে ইনসিস্ট করছিল। তখন বেনও অনেক কিছু চিন্তা ভাবনা করে, আর এদিকে তো তার মেয়েটাও অসুস্থ। তাই শেষ পর্যন্ত বেন ওই চুক্তিতে সই করে দেয়। এরপরে বেনের সঙ্গে দেখা হয় ফ্যামিলি এয়ারলাইন্সের একটা এজেন্টের। চুক্তি অনুযায়ী নেটওয়ার্ক তার পরিবারের নিরাপত্তা দেবে। তাদের সবাইকে এরপর একটা সেফ হাউসে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের সবাইকে নতুন করে একটা আইডি দেওয়া হয়। তবে বেন তো গেম শুরু হয়ে যাবার আগে তার পরিবারকে একবার দেখতে চায়,
তখন তাকে মাত্র একটা ফোন কল করার অনুমতি দেওয়া হয়। সে তার ওয়াইফ শিলাকে ফোন করে জানায় যে রানিং ম্যান শোতে আমি অংশ নিচ্ছি এবং জয়ী হয়ে তারপরেই ফিরে আসবো। তুমি শুধুমাত্র আমার মেয়েটার দিকে একটু খেয়াল রেখো আর আমার জন্য টেনশন করো না। এরপর রাতে বেনকে আবার জোর করে একটা বিলাসবহুল বাড়িতেই রাখা হয়। আর এরপরে একজন এজেন্ট এসে শিলার পাঠানো একটা খাম দেয়, যার ভেতরে ছিল তার পরিবারের একটা ছবি আর ক্যাথির ছোট্ট একটা মোজা। তো এর পরের দিন সকালবেলায় তো বেনকে একটা রানিং ব্যান্ড দেওয়া হয়, যাতে তার বাকি সময় আর উপার্জিত টাকা সবই দেখা যাবে। এরপরেই শুরু হয়ে যায় সেই কাঙ্ক্ষিত রানিং ম্যান শো। এখানকার হোস্ট ববি বেনকে মঞ্চে ডাকে আর সবার সামনে মিথ্যা বলে যে বেন নাকি আগে ডিফেন্স সিকিউরিটিতে কাজ করত এবং দেশের গোপন তথ্য বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। আর তারপর এআই দিয়ে বানানো একটা ভিডিও দেখানো হয়। এটা দেখে তো বেন আর স্থির থাকতে পারে না, কারণ এর সবকিছুই তো মিথ্যা। তাই বেন সেখানে অনেক প্রতিবাদ করে, তবে ববি তার একটা কথাও শোনে না। এদিকে বাইরের দুনিয়ার সবাই ভাবছে যে রানিং ম্যান শোতে সব অপরাধীদেরকে শাস্তি দেওয়া হয়, কিন্তু তারা তো আর এটা জানে না যে এখানে থাকা সমস্ত খেলোয়াড়রা আসলে বাধ্য হয়ে এক প্রকার পরিবারের কথা চিন্তা করে জীবনকে বাজি রাখছে। এই গেমের একটা মজার ব্যাপার হলো এখানে সাধারণ মানুষরাও টাকা পাবে যদি তারা এখানকার প্লেয়ারদের অবস্থান জানিয়ে দেয়, তারা কে কোথায় আছে বা কোথায় লুকিয়ে থাকছে এটা যদি জানাতে পারে আর কি। এরপর যখন ববি বেনকে তার শেষ কথাটা বলতে বলে, তখন বেন তো ওখানে থাকা দর্শক আর ববি সবাইকে একসঙ্গে অপমান করে আর জোরে চেঁচিয়ে বলে যে আমি বেঁচে থাকবো এবং পুরো বিল্ডিংটাকে জ্বালিয়ে দেব। এরপর ববি সেখানে প্রত্যেকটা প্লেয়ারকে দর্শকদের সামনে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। এরপর তাদের সবাইকে নিয়ম বুঝিয়ে দেওয়া হয়। শহরে ঢুকেই তাদেরকে দৌড়াতে হবে, তবে এই দৌড়ানোর সময় তাদেরকে ট্র্যাক করা হবে না। তারা যত দৌড়াবে তত বেশি টাকা পাবে। তারা যে কোনো ছদ্মবেশী নিতে পারে, তবে কোনোভাবে যদি একবার তাদেরকে চিনে ফেলা হয় তাহলেই পুরো গেম শেষ। এরপরে তাদেরকে একটা বক্স দেওয়া হয় আর এখানে একটা ডিভাইস রয়েছে। নিয়ম অনুযায়ী তাদেরকে প্রতিদিন 10 মিনিটের একটা ভিডিও তৈরি করতে হবে আর দুনিয়ার যে কোনো পোস্ট বক্সে সেটা ফেলতে হবে। একদিনও সেটা মিস হয়ে গেলে তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে এবং শাস্তিস্বরূপ মেরে পর্যন্ত ফেলা হবে। আর তৃতীয় নিয়মটা হলো যত বেশি দিন তারা বেঁচে থাকবে ততই ওই $1 বিলিয়ন কাছাকাছি পৌঁছে যাবে। এরপরে বেন, জেনি আর টিমকে আলাদা আলাদা 3টা পাইপের মধ্যে ঝুঁকিয়ে ভিন্ন ভিন্ন লোকেশনে পাঠিয়ে দেওয়া হয়। তখন আমরা বেনকে দেখতে পাই একটা বিল্ডিং এর সামনে নেমে এসেছে। সেখানে কিছু কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র দেখে সে একটা ট্যাক্সিতে উঠে পড়ে। তবে এই ট্যাক্সি ড্রাইভার বেনকে দেখা মাত্রই চিনে ফেলে, কিন্তু সে আর এটা কাউকে জানায় না, কারণ সে এই নেটওয়ার্ক কোম্পানির পুরোপুরি বিরুদ্ধে ছিল। সে চায় না যে মানুষ এমন কোনো গেম খেলুক। এরপরে বেন ট্যাক্সি থেকে নেমে একটা পরিত্যক্ত বিল্ডিং এর ভেতর চলে আসে আর এখানে তার দেখা হয় মলি নামের অন্য একটা ব্যক্তির সাথে। মলি তার এই কারখানায় বিভিন্ন ধরনের অবৈধ জিনিসপত্র তৈরি করত আর বেনকে দেখা মাত্রই তো সে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে এখন ওই রানিং ম্যান শোতে আছে। আর একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা, মলি কিন্তু বেনের অনেক ভালো একজন বন্ধু। তাই মলি তখন বেনকে একটু কনসিডার করে বলে যে তুমি তো আমার বন্ধু, তোমাকে তো আমি এড়াতে পারি না, তাই তোমার জন্য আমি একটা নকল পাসপোর্ট বানিয়ে দেব। ওটা ব্যবহার করে তুমি 30 দিন অন্য একটা দেশে গিয়ে লুকিয়ে থাকতে পারবে, তোমাকে কেউ খুঁজে পাবে না। এরপরে সে বেনকে একটা পুরোপুরি ভিন্ন লোক দিয়ে নতুন একটা নকল পাসপোর্টও বানিয়ে দেয় আর বেন সেটা নিয়ে এয়ারপোর্টে চলে আসে। বেন তো সেখানে খুব কনফিডেন্সের সঙ্গে এয়ারপোর্ট ফেস করে আর কপালটাও বেশ ভালো, সেখানে কোনোভাবেই ধরা পড়ে না, এমনকি নিউ ইয়র্কের একটা টিকিটও পেয়ে যায়। নিউ ইয়র্কে এসে সে একটা হোটেলে ওঠে আর তারপর একটা 10 মিনিটের ভিডিও রেকর্ড করে সেটাকে নিয়ম অনুযায়ী ওখানকার একটা পোস্ট বক্সে ফেলে দেয়। আর এইভাবেই তো বেনের প্রথম দিন পার হয়ে যায়। অন্যদিকে ওই নেটওয়ার্ক টিমের হান্টাররা তো বেনের বন্ধু মলিকে পেয়ে যায় আর তাকে ধরে বিভিন্নভাবে টর্চার করতে শুরু করে। এত টর্চার সহ্য করতে না পেরে তো মলি পরে সব সত্যিটা জানিয়ে দেয়। ঠিক ওই সময় আবার বেন টিভিতে দেখতে পারে যে হান্টাররা টিমকে খুঁজে পেয়েছে। সে আসলে একটা মলে গিয়েছিল কিছু জিনিসপত্র কিনতে, সেখানে একটা মেয়ে তাকে চিনে ফেলায় সবকিছু শেষ হয়ে যায়। হান্টার্সরা সেখানে এসে তাকে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলে। টিমের যাত্রা ছিল এই পর্যন্তই। এটা দেখেই বেন ভালো করে বুঝতে পারে যে সে আর এখানে নিরাপদ নয়, কারণ হান্টার্সরা যে কোনো মুহূর্তে মলিকে ধরে তার অবস্থান জেনে যেতে পারে। তাই বেন তো দ্রুত নিউ ইয়র্ক শহর ছেড়ে বস্টনে চলে আসে আর এখানে আসার পর সে খুবই সস্তা একটা রুমে ওঠে। এই হোটেলটা এতই নিম্নমানের যে কেউ তাকে এখানে খুঁজতে আসবে না। তো এই রুমে ঢোকার পরে তো সে ওখানে একটা বক্স খুঁজে পায় আর তার মাঝে কিছু ড্রাগস সহ একটা গ্রেনেডও ছিল। আর এইভাবেই বেনের দ্বিতীয় দিন কেটে যায়। এর পরের দিন সকালবেলা সে যখন গোসল করতে একটা পাবলিক টয়লেটে যাচ্ছিল তখনই বাইরে কিছু আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় যে হান্টার্সদের দল তাকে খুঁজতে খুঁজতে অলরেডি এখানে চলে এসেছে। এখন যে বেন কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে হান্টাররা তো ক্রমশ তার রুমের দিকে এগিয়ে আসছে। বেন বুঝতে পারছিল যে এখনই তার এখান থেকে বের হতে হবে। সে দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়
কিন্তু এখন তার ওই ব্যাগটা তো খুবই প্রয়োজন, কিন্তু ওয়াশরুম থেকে সে কিভাবে বেরোবে। তাই বেন বুদ্ধি করে ওখান থেকে কাঁচ ভেঙে তো ছাদে চলে আসে, আর এরপর ছাদ থেকে দড়ি বেয়ে তার নিজের রুমে জানালার কাছে আসে। তখন পরনে থাকা তার তোয়ালেটা খুলে তো ওটা হাতে পেঁচিয়ে কাঁচ ভেঙে ভেতরে ঢোকে, আর এই শব্দ পেয়েই তো সেখানে থাকা হান্টার্সরাও অনেক সতর্ক হয়ে যায়। এরপর বেন তার ব্যাগ থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয়। তখন টিভির দিকে তাকিয়েই দেখতে পায় যে সেখানে লাইভে দেখানো হচ্ছে হান্টার্সরা তার রুমের দরজার বাইরে পর্যন্ত চলে এসেছে। এটা দেখেই তো বেন তখন দড়ি বেয়ে নিচে নামতে শুরু করে, কিন্তু নিচেও অলরেডি অনেক হান্টার্সের দলরা চলে এসেছে। এখন নিচেও তাকে ধরার জন্য লোক আছে, আবার ওপরেও। তাই বেন আর নিচে না নেমে অন্য একটা রুমের মধ্যে চলে আসে। এদিকে সেখানে থাকা ড্রোনগুলোও তখন বেনকে ফলো করছিল। সমস্ত ড্রোন আর হান্টার্সদেরকে এড়িয়েই তো বেন আবারও ওখান থেকে পালাতে শুরু করে। এরপর সে ওখান থেকে পালানোর জন্য একটা লিফটে উঠে পড়ে, কিন্তু ভেতরে গিয়ে দেখে যে ওখানেও ড্রোনগুলো তাকে ফলো করছিল। বেন তো এটা দেখে রেগে গিয়ে তাদেরকে সমস্ত ড্রোনের সুইচগুলোকে অফ করতে বলে, কিন্তু এরপর যখন সে নিচে নেমে আসে তখন লিফট খুলতেই দেখতে পায় যে হান্টার্স দলের প্রধান তার সামনে দাঁড়িয়ে আছে। বেন এইবার ওই বক্সের মধ্যে পাওয়া সেই গ্রেনেডটার ব্যবহার করে। সে ওই হান্টারদের প্রধানের দিকে ওই গ্রেনেডটা ছুঁড়ে মারে, কিন্তু হান্টার্সদের এই লিডারও কোনো কিছুতেই কম যায় না। সে গ্রেনেডটা হাতে তুলে নিয়ে উল্টো বেনের দিকে ছুঁড়ে মারে, আর সঙ্গে সঙ্গেই তো গ্রেনেডটা বিস্ফোরিত হয়ে লিফট সহ বেন নিচে পড়ে যায়। তবে কপাল ভালো থাকার কারণে বেন সোজা গিয়ে সেখানকার বেসমেন্টে গিয়েই পৌঁছায়। এইদিকে বাইরে থেকে হান্টার্সরা তো বেনের দিকে ঝড়ের মতো গুলি ছাড়ছিল, যার কারণে বেসমেন্টে থাকা গ্যাসও লিক করতে শুরু করে। বেন বুঝতে পারছিল যে এখানে হয়তোবা খুব শীঘ্রই একটা বড় ধরনের বিস্ফোরণ হবে, তাই সে সঙ্গে সঙ্গে তো নিচে থাকা পানির ড্রেনের মধ্যে ঝাঁপ দেয়। আর তখনই সেখানে গ্যাসের পাইপ লিক হয়ে সেই ভয়ঙ্কর বিস্ফোরণটা ঘটে। এই বিস্ফোরণের কারণেই তো অনেক হান্টার্সরা সেখানে মারা যায়। এরপর বেন পানির নিচ থেকে বেরিয়ে এসে একটা ভিডিও রেকর্ড করে। সেখানে সবাইকে উদ্দেশ্য করে বলে যে, কি ব্যাপার আমার প্রিয় হান্টার্সরা, তোমরা তো আমাকে এখনো ধরতে পারলে না, দেখেছো আমি এখনো জীবিত। এই ভিডিও রেকর্ডটা করেই সে ওখান থেকে কোনো মতে পালাতে থাকে, কিন্তু তখনই আবার একটা ছোট ছেলের সঙ্গে তার দেখা হয়ে যায়। বেনের সন্দেহ হয় যে হয়তো এই ছেলেটাই হান্টার্সদেরকে তার লোকেশনটা বলে দিয়েছে, কিন্তু এই ছেলেটা বলে যে তুমি আমাকে ভুল বুঝছো, আমি কিছুই করিনি, উল্টো আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারি। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর তার বড় ভাই ব্র্যাডকে সঙ্গে করে এখানে নিয়ে আসে। ব্র্যাডকে আসলে এক ধরনের বিপ্লবী বলা চলে। সে সরকারের এই নিয়মের বিরুদ্ধে, মানে নেটওয়ার্ক কোম্পানির এই গেমটাকে সে মোটেও পছন্দ করে না, তাই সেও এখানে এসেছে বেনকে সাহায্য করতে। এরপরে বেন এসে দ্বিতীয় দিনের করা ভিডিওটা পোস্ট বক্সে ফেলার দায়িত্ব দেয় ব্র্যাড তার ছোট ভাইকে। আর ব্র্যাড বেনকে নিয়ে আসে তার বাসায়। এখানে তার মা আর ছোট একটা বোনও আছে। তবে দুঃখের বিষয় হলো তার ছোট বোনটার ক্যান্সার হয়েছে, কিন্তু ব্র্যাডরা তার চিকিৎসা করাতে পারছে না। এরপর ব্র্যাড বেনের অনেক প্রশংসা করে, কারণ এতদিন হয়ে যাবার পরেও ওই নেটওয়ার্ক কোম্পানি বেনের কিছুই করতে পারছে না। এত কিছু করেও তারা বেনকে কোনো মতে ধরতে পারছে না। আর এই কথাগুলো বলার পরে ব্র্যাড বেনকে কিছু ভিডিও দেখায়। আসলে সে একজন ইউটিউবার। গত সিজনে যারা রানিং ম্যান শোতে পার্টিসিপেট করেছিল সে তাদের কিছু ভিডিও বেনকে দেখায়। সে আরো বলে যে বেশিরভাগ প্লেয়াররাই এই গেমটাকে সিরিয়াস নেয়নি, তারা অনেক খোলাখুলিভাবেই চলাফেরা করত, এই জন্য খুব অল্প দিনের মধ্যেই ধরা পড়ে গিয়েছে আর তাদেরকে মেরেও ফেলা হয়েছে। তবে একজন ছিল যে 29 দিন পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু এই 29 দিনের পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই আমার মনে হচ্ছে যে এই গেমটা এবার তুমি জিততে পারো। ওই দিনের পর থেকে তো বেন ব্র্যাডের বাড়িতেই থাকতে শুরু করে। এরপর একদিন ব্র্যাড বেনকে বলে যে তুমি কি জানো সরকার ইচ্ছা করে সমস্ত গরিবদেরকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করছে। তারা মনে করে যে গরিব মানুষরা হলো তাদের জন্য বোঝা। এরপরে বেন তার আরেকদিনের ভিডিও করে আর সরাসরি বলে যে সরকার এই গেমের সঙ্গে সংযুক্ত আছে। তারা ইচ্ছা করে সমস্ত গরিব মানুষদেরকে ইনসিস্ট করছে এই গেমে পার্টিসিপেট করার জন্য, যাতে করে তারা আর বেঁচে ফিরতে না পারে। তাই আমার রিকোয়েস্ট থাকবে সব মানুষরাই যেন এই গেমিং শোটা দেখা অফ করে দেয়। সেই রাতেই আবার ব্র্যাড আর তার পরিবার একসঙ্গে বসে এই রানিং ম্যান শোটা টিভিতে দেখছিল। সেখানে বলা হচ্ছিল যে ওই বিস্ফোরণের কারণে অনেক হান্টার্সরাই মারা গিয়েছে। এখানকার উপস্থাপক ববি এমনভাবে এই জিনিসটা সবার সামনে উপস্থাপন করে যে সেখানে থাকা দর্শকরা তো বেনের উপর আরো বেশি রেগে যায়। তারা মনে করতে শুরু করে যে বেনই হলো ভিলেন, যার কারণে এতগুলো মানুষের প্রাণ গেল। এরপরে একটা ভিডিও ওপেন করলে দেখা যায় যে বেন সেখানে এইসব বাচ্চাদেরকে অনাথ বলে গালি দিচ্ছে এবং তাদের নিয়ে অনেক হাসি তামাশাও করছে। এটা দেখে তো বেন প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ এই ভিডিওটা ছিল এআই দিয়ে তৈরি করা। কিন্তু সাধারণ মানুষ তো ভাবছে যে বেন সত্যি সত্যি এই কাজ করেছে। এই ভিডিওটা দেখে তখন ব্র্যাডের মাও প্রচন্ড রেগে যায় আর বলে যে এই লোকটাকে আমি আমার বাড়িতে আর 1 সেকেন্ডও রাখবো না। এদিকে বাইরে থাকা প্রত্যেকটা মানুষই তো বেনের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে তো ব্র্যাড এইবার বেনকে এই শহরের বাইরে নামিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। সে গাড়ি করে লুকিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই দুজন বাইকার আবার তাদেরকে পিছু করে। বেন তখন বুদ্ধি করে গাড়ি থেকে এই পাথর মেরে সেখানে একজন বাইকারকে ফেলে দেয় আর ওই গাড়ি দিয়ে অন্য একটা বাইকারকেও সেখানে মেরে দেয়। আর এরপর কোনো রকমে লুকিয়ে তো তারা ওই শহরের বাইরে চলে
চলে আসে। এরপরে ব্র্যাড বেনকে তার এক বন্ধুর ঠিকানা দেয় যার নাম অ্যাল্টন। সে ডেরি শহরে থাকে। বেন ওখান থেকে যাওয়ার আগে ব্র্যাড তাকে একটা বন্দুক দিয়ে দেয় নিজেকে রক্ষা করার জন্য। আর এই দীর্ঘ যাত্রার পথে বেন প্রতিদিন ভিডিও করে সেগুলোকে পোস্ট করতে থাকে। একদিন সে লাইভে দেখতে পায় যে তারই টিমমেট জেন অনেক দামি দামি বারে গিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সেগুলোর ভিডিও করছে। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার মধ্যে ধরা পড়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনাই নাই। তো এরপরই তো একদিন বেন অন্ধ সেজে শহরে ঢুকে পড়ে ভিডিও পোস্ট করার জন্য, কিন্তু একজন লোক তাকে দেখেই চিনে ফেলে। তাই কোনো উপায় না পেয়ে তো বেন তখন তাকে সেখানে মারা শুরু করে। আর এরপরে ওখানে সে ভিডিওটা রেকর্ড করে আর সেটাকে পোস্ট করে আবার তৎক্ষণাৎ ওই জায়গা থেকে পালিয়ে আসে। এরপরে বেন একদিন টিভিতে দেখে যে হান্টাররা জেনিকে একটা ক্যাসিনোর মধ্যে ধরে ফেলেছে আর জেনি সেখান থেকে কোনো মতে পালিয়ে একটা গাড়ির মধ্যে গিয়ে আবার একটা ভিডিও রেকর্ড করে সেটা পোস্ট করে দেয়। কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো তখনও দুটা ছোট্ট ছেলে সামান্য টাকার লোভে জেনিকে ওই গাড়ি সহ পুড়িয়ে মেরে ফেলে দেয়। তাই এই রানিং গেমে শুধুমাত্র এখন বেন একাই বেঁচে আছে। তো এরপরেই বেন তো নিজেকে বাঁচাতে ওই ডেরি শহরে গিয়ে ব্র্যাডের বন্ধু অ্যাল্টনের সঙ্গে দেখা করে। শহর থেকে অনেকটা দূরে একটা ছোট্ট বাড়ির মধ্যেই তারা থাকতো। অ্যাল্টনের মতো টিভিতে এই রানিং শোটা দেখে বেনকে প্রচন্ড ঘৃণা করত, কিন্তু অ্যাল্টন তখন বেনকে বলে যে তুমি এগুলো প্লিজ ইগনোর করো, আর এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, আমার মা কথা বলতে পারে না। এরপর অ্যাল্টন তাকে বলে যে বেশ অনেক কয়েক বছর ধরে আমরা সরকারের সমস্ত কাজের বিরুদ্ধে। আমার বাবা ছিল একজন পুলিশ অফিসার, কিন্তু সে এই ভয়ঙ্কর গেমে বিরোধিতা করার জন্য তাকে মেরে ফেলা হয়েছে। তাই আমার জীবনের এখন একটা মাত্রই লক্ষ্য এই গেমকে কোনো মতে সবার সামনে এক্সপোজ করা। তুমি যদি কোনোভাবে এই গেমটা জিতে যাও তাহলে তোমার সাহায্য নিয়ে আমি এই গেমটাকে পুরোপুরি বন্ধ করতে পারবো, এই জন্য আমি তোমাকে সাহায্য করতে রাজি হয়েছি। এরপর সে আরো বলে যে এই শহরের বাইরে আমার বাবার বানানো একটা বাংকার রয়েছে, সেখানেই তুমি বাকি দিনগুলো অনেক ভালোভাবেই কাটিয়ে দিতে পারবে, কেউ তোমার কোনো খোঁজ পাবে না। ওই দিন রাতের বেলায় বেন আরেকটা ভিডিও রেকর্ড করে। সেখানে সে বলে যে সরকার নাকি মানুষকে ফ্রি টিভি আর এই গেম দেখিয়ে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে, তাই সবারই উচিত এখন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা। কিন্তু ভিডিও শেষ করে বেন যখন বাইরে আসে তখনই অ্যাল্টনের মা তাকে ধরে ফেলে আর সঙ্গে সঙ্গে একটা বাটন চেপে তো হান্টারকে খবর পাঠিয়ে দেয়। এটা দেখেই তো অ্যাল্টন তাকে বলে যে দ্রুত এখান থেকে পালাও, না হলে কিন্তু হান্টারসরা তোমাকে এক্ষুনি ধরে ফেলবে। বেন তখন দ্রুত তার জিনিসপত্রগুলো বোঝাতে শুরু করে, কিন্তু ততক্ষণে সত্যি সত্যি সেখানে হান্টারসরা পৌঁছে যায় আর অনবরত অ্যাল্টনের ঘরের দিকে গুলি ছুটতে থাকে। কিন্তু অ্যাল্টনও তো এত কাঁচা প্লেয়ার না, সে আগে থেকেই তার বাড়িতে বিভিন্ন প্রকার ফাঁদ পেতে রেখেছিল। তাই গুলি ছোড়া মাত্রই তো বিভিন্ন ফাঁদের কারণে একটার পর একটা হান্টার সেখানে মারা যেতে শুরু করে। তাদের এই গোলাগুলির মাঝেই অ্যাল্টন আর বেন তখন বেসমেন্টে চলে আসে। তবে সেখানেই একজন হান্টার্স তখন অ্যাল্টনকে অনেক বাজেভাবে আহত করে ফেলে। এরপরে যখন সে বেনকে ধরতে যাবে তখনই তো অ্যাল্টন তার শেষ শক্তি দিয়ে ওই হান্টার্সকে আহত করে ফেলে। তখন ওই হান্টার ড্যানের সঙ্গে বেনের কথা বলিয়ে দেয়। ড্যান তখন তাকে বলে যে শুধুমাত্র তোমার জন্যই আমার এই গেমের টিআরপি পুরো আকাশ ছুঁয়ে ফেলেছে, প্রত্যেকটা মানুষই এই গেমটাকে দেখা শুরু করেছে, তাই তোমাকে আমি আরো একটা সুযোগ দিতে চাই। তুমি এই হান্টারকে এখানে মেরে ফেলো আর আবারও পালিয়ে যাও। এটা শুনেই তো বেন রেগে গিয়ে বলে যে এখানে একের পর এক মানুষ মারা যাচ্ছে আর তুমি আসো তোমার টিআরপি নিয়ে, তুমি কি মানুষ না অন্য কিছু? তোমার যদি এতই টিআরপি নিয়ে মাথা ব্যথা থাকে তাহলে পুরো শোটাকে কেন তুমি ফেক বানালে না? এটাকে কেন তুমি এরকম মারামারির পর্যায়ে নিয়ে আসলে যেখানে মানুষ একের পর এক নির্মমভাবে মারা যাচ্ছে? তখন ড্যান তাকে বলে যে আরে বোকা, ফেক শো বানালে তো টিআরপি এত বাড়তো না, তাই তুমি যদি এখন এই হান্টারকে মেরে ফেলো তাহলে তুমিও বেঁচে যাবে আর আমার শো এর টিআরপি আরো বাড়বে। তাদের এই পুরো ঘটনাটাই তো তখন ড্রোন দিয়ে আবার রেকর্ড করা হচ্ছিল। আর বেন তখন করে সব থেকে ভয়ঙ্কর একটা কাজ, সে হান্টারকে না মেরে তো বন্দুক দিয়ে ওই ড্রোনটাকে গুলি করে ভেঙে ফেলে। এরপরে সে ওখান থেকে আহত অ্যাল্টনকে নিয়ে দ্রুত গাড়িতে করে পালাতে থাকে। আর পথে যাওয়ার সময় অ্যাল্টন বেনকে তার বাবা সে পুরনো বাংকারের ম্যাপটি দিয়ে দেয়। কিন্তু ঠিক ওই সময় হেলিকপ্টারের ওপর থেকে ওই হান্টার্সদের লিডার অ্যাল্টনকে স্নাইপার দিয়ে মেরে ফেলে। আর এইবার তো বেনের পালা। তাকে যখন ধরতেই যাবে তখন বেন তো কোনো মতো ওই গাড়িতে নিচে থেকে বিস্ফোরণ ঘটিয়ে ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় আর এ যাত্রার মতো প্রাণে বেঁচে যায়। এরপর সে ম্যাপ অনুযায়ী ওই বাংকারের স্থানে চলে আসে। কিন্তু ওখানে যাওয়ার পরে তো বেন পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ ওই জায়গায় এখন একটা গোটা শহর তৈরি হয়ে গিয়েছে। সরকার বহু বছর আগে অ্যাল্টনের বাবার তৈরি করা ওই বাংকারটাকে ভেঙে দিয়েছিল। এদিকে এতদিন ধরে লুকিয়ে থাকে তো বেন পুরো টায়ার্ড হয়ে গিয়েছে। তাই এরপরে সে একটা মাস্টার প্ল্যান করে, সে নিজে থেকে এই গেমের টিআরপিকে আরো বেশি বাড়িয়ে দেবে। অন্যদিকে সমস্ত ড্রোন তো তার দিকে আসতে শুরু করে। এরপর ইভেন সরাসরি রাস্তায় চলে আসে আর সেখানেই মাঝ রাস্তায় অ্যামেলিয়া নামের এক টাইমের গাড়ি থামিয়ে সেটাতেই উঠে পড়ে। এদিকে ওই ড্রোনগুলো তো সমস্ত পৃথিবীকে বেনের সব গতিবিধি লাইভেই টেলিকাস্ট করছিল। আর গাড়ির মধ্যে অ্যামেলিয়া তো বেনকে এইভাবে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। আসলে বেনকে তো গেমে অনেক খারাপভাবে উপস্থাপন করা হয়েছে।
তাই অ্যামিলিয়া ভাবছিল যে বেন একজন সাইকো। তখন বেন অ্যামিলিয়াকে বোঝায় যে তোমরা সবাই আমার সম্বন্ধে ভুল জানো, গেমে আসলে আমাকে সবার সামনে একজন ভিলেন হিসেবেই দেখানো হচ্ছে, কিন্তু আমি এরকমটা না। আমি একজন সাধারণ মানুষ যার একটা ওয়াইফ আর একটা ছোট্ট বাচ্চা মেয়েও আছে। এরপরে সে অ্যামিলিয়াকে নিজের কঠিন অতীতের সমস্ত কথাই খুলে বলে। আর ঠিক ওই সময় দুজন গুন্ডা এসে একটা ট্রাক নিয়ে তাদের পথ আটকে দেয়, কারণ বেনকে দেখে তারা চিনে ফেলেছিল আর বেনকে কোনোভাবে ধরিয়ে দিতে পারলে তো তারা মোটা অঙ্কের টাকা পুরস্কার পাবে। কিন্তু মজার ব্যাপার হলো বেন যদি এখানে ধরা পড়ে যায় তাহলেই তো এই গেম শোটা শেষ হয়ে যাবে আর ড্যানেরও টিআরপি পাওয়া বন্ধ হয়ে যাবে। তাই ড্যান ইচ্ছা করে ওই দুজন লোককে সেখানে তার শিকারীদেরকে দিয়ে মেরে ফেলে আর ওই ট্রাকটাকেও ধ্বংস করে দেয়। এটা দেখেই তো বেন এমিলির হাতে একটা বন্দুক দিয়ে বলে যে তুমি আমার উপর বিশ্বাস রাখো, কিছুই হবে না। কিন্তু উল্টো দিকে ড্রোনে দেখানো হয় যে বেন অ্যামিলিয়াকে জিম্মি করে নিয়েছে। তখন বেন তাকে বলে যে দেখেছো, তুমি এখন এই গেমের একটা পার্ট হয়ে গিয়েছো। এটা দেখে অ্যামিলিয়া তখন ড্রোনের সামনে এসে বলার চেষ্টা করে যে আমাকে কোনো জিম্মি করা হয়নি, উল্টো আমিই তাকে নিয়ে যাচ্ছি। কিন্তু এআই দিয়ে অ্যামিলিয়ার পুরো কথাটাকেই পাল্টে দেওয়া হয়। সেখানে দেখানো হয় যে অ্যামিলিয়া চিৎকার করে সবার কাছে সাহায্য চাইছে। আর এই সবটা দেখে তো অ্যামিলিয়া এবার পুরোপুরি শিওর হয়ে যায় যে বেন এতক্ষণ যা বলছিল সবই সত্যি। আর এরপর কিছুটা তো যাওয়ার পরে তারা দেখে যে ওখানে অনেক হান্টার্সের দল, কিন্তু বেন ভালো করেই বুঝতে পারে যে টিআরপির জন্যই বেনকে ইচ্ছা করেই বাঁচিয়ে রাখা হয়েছে, আর না হলে তাকে আগেই মেরে ফেলা হতো। আর এদিকে এতদিন ধরে লড়াই করে বেঁচে থাকার কারণে তো বেন এখন সমস্ত দর্শকদেরই ফেভারিট হয়ে গিয়েছে। এরপরেই বেন সামনে গিয়ে হান্টার্সদের লিডারের সঙ্গে কথা বলে আর জানায় যে আমার কাছে একটা বিশাল বোমা আছে, ওটা দিয়েই আমি এই পুরো জায়গাটা মুহূর্তের মধ্যে উড়িয়ে দিতে পারি। এরপর সে সমস্ত হান্টার্সদের ব্ল্যাকমেল করে বলে যে তোমরা আমাদেরকে এখনই কানাডা পাঠিয়ে দাও, আর না হলে কিন্তু বোমটা ব্লাস্ট করতে আমি একবারও ভাববো না। তখন শো বাঁচানোর জন্য তো ড্যানের চাপে পড়ে হান্টার্স লিডারকে তার এই শর্তটা মানতে হয়। এরপরেই তো বেন আর অ্যামিলিয়াকে প্লেনের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্লেনে ওঠার আগে বেন ওই হান্টার্সকে বলে যে তোমার মাস্কটা খোলো, আর না হলে কিন্তু আমি এখান থেকে এক পাও নড়বো না। এরপর যখন ওই হান্টার্সটা মাস্ক খোলে তখন তো সবাই অবাক হয়ে যায়, কারণ এটাই ছিল সেই এরিক যে 29 দিন ধরে এই গেম খেলেছিল, কিন্তু 29 দিন পার হয়ে যাবার পর তাকে আর কেউ খুঁজে পায়নি। সে এখন নিজে এই গেমের হান্টার্স হয়ে গিয়েছে, কিন্তু এর পেছনে যে কি রহস্য লুকিয়ে আছে তা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর বেন যখন প্লেনের ভেতরে যায় তখন সে বুঝতে পারে যে এখানে থাকা পাইলট থেকে কেবিন ক্রু সবাই আসলে হান্টার্স। কিন্তু বেন এবার আর একটুও ভয় পায় না, কারণ সে ভালো করেই বুঝতে পেরেছে শো বাঁচিয়ে রাখার জন্য আর টিআরপি পাওয়ার জন্য ড্যান তাকে অবশ্যই বাঁচিয়ে রাখবে। প্লেনটা টেক অফ করলেই এরিক তখন বেনকে বলে যে যতটুকু সময় আছে এনজয় করে নাও, কারণ একটু পরে আমি তোমাকে নিজে হাতে এখানে মেরে ফেলবো। এরপরেই বেন সেখানে ড্যানের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে। তখন বেন তো প্রচন্ড রেগে যায় যে পাইলট হিসেবে সমস্ত হান্টার্সদেরকে কেন রাখা হয়েছে। এরপর সে ড্যানকে হুমকি দিয়ে বলে যে তোমাকে তো আগেই বলেছি আমার কাছে একটা বোমা আছে যেটা দিয়ে আমি প্লেনটাকে এক্ষুনি উড়িয়ে দেবো, আমার তো জীবনের মায়া নেই। তখন ড্যান একটু মুচকি এসে বলে যে প্লেনে ওঠার আগে আমরা তোমাকে ভালোভাবে স্ক্যান করে নিয়েছি, তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছো, তোমার কাছে কোনো বোমা নেই। এই কথা শুনেই তো এরিক এরপর বেনকে গান পয়েন্টে নিয়ে নেয়, কিন্তু ড্যানের ইশারায় তখন অন্য হান্টার্সরা তাকে থামিয়ে দেয়। এরপর তারা আবার এরিকের কাছ থেকে বন্দুকটিও কেড়ে নেয়। তখন ড্যান বেনকে বলে যে আমি তোমাকে দেখে সত্যিই মুগ্ধ, তুমি এই গেমটাকে পুরো অন্য এক পর্যায়ে নিয়ে গিয়েছো। এরপর এই ড্যান বেনকে একটা ভয়ঙ্কর অফার দেয় আর বলে যে তুমি কিন্তু এখন এই গেমটা কুইট করে একজন হান্টার হয়ে যেতে পারো, আর এটা করলে কিন্তু শুধুমাত্র 1 মিলিয়ন নয়, প্রতি সিজনেই তোমাকে $5 মিলিয়ন করে দেওয়া হবে। তবে এটা মাত্র একটা শর্তে তুমি করতে পারবে, এই প্লেনের মধ্যে এখন যতগুলো হান্টার্স আছে সবাইকেই তোমার মেরে ফেলতে হবে। কিন্তু এটা শুনে বেন বলে যে সরি, আমি তোমার এই কথা রাজি না, আমি আর কাউকে মারতে পারবো না। এই কথা শুনে তো ড্যান তখন বলে যে তোমার এত বড় সাহস, তাহলে তোমার স্ত্রী আর সন্তানকে আমি এক্ষুনি মেরে ফেলবো। এইটা বলেই তো ড্যান বেনকে একটা ভিডিও দেখায় যেখানে সত্যি সত্যি দেখা যাচ্ছিল যে তার স্ত্রী আর সন্তানকে মেরে ফেলা হয়েছে। এই ভিডিও দেখে তো বেন নিজেকে আর কোনো মতে সামনে রাখতে পারে না, সে ওখানে থাকা একের পর এক হান্টার্সদেরকে মারতে শুরু করে। বেন এতটাই বেশি ক্ষুব্ধ হয়ে গিয়েছিল যে একাই সেখানে সবাইকে মেরে ফেলছিল, আর একটা পর্যায়ে তো ওই প্লেনটাই কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপরে শুরু হয়ে যায় বেন আর এরিকের মধ্যে মারামারি, তারা কেউ তো আসলে কারো থেকে কম নয়। কিন্তু এরপর এরিক যখন সেখান থেকে প্যারাশুট নিয়ে পালাতে যায় তখনই বেন তাকে প্লেনের একটা জায়গায় আটকে দেয়, আর এরপর ছুরি দিয়ে সে এরিককে ওখানেই শেষ করে ফেলে। এরপর সে অ্যামিলিয়াকে বলে যে তুমি একটা প্যারাশুট নিয়ে এক্ষুনি লাফ দাও, আর না হলে কিন্তু কোনোভাবে বাঁচতে পারবে না, কারণ তারা দুইজন তো আর একটা প্যারাশুট দিয়ে নামতে পারবে না। অ্যামিলিয়ার তো প্রথমে এইভাবে একা একা ঝাঁপ দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না,
কিন্তু কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত সে প্যারাশুট নিয়ে লাফ দেয়। এরপর বেন যখন ককপিটে গিয়ে বসে তখন তার ড্যানের সঙ্গে আবারও কথা হয়। ড্যান বেনকে এরপরে শেষবারের মতো আবারও হান্টার্সের অফার দেয়, কারণ বেন এখানে তার কথা মতো সমস্ত হান্টার্সদেরই মেরে ফেলেছে। আর ঠিক ওই সময় টিভিতে দেখানো হয় বেনের পরিবারকে মারা সে নৃশংস দৃশ্য। এটা দেখেই তো সমস্ত দর্শকরা এখন বেনকে সাপোর্ট করতে শুরু করে। এরপর বেন লাইভে এসে সমস্ত সত্যি কথা বলতে শুরু করে, কিভাবে সে তার পরিবারকে বাঁচানোর জন্য এই গেমে ঢুকতে বাধ্য হয়েছে, আর এই গেমটাতে কিভাবে গরিব মানুষদেরকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ড্যান তো এআই দিয়ে আবারও এই পুরো ভিডিওটাকেই পাল্টে দেয়। ভিডিওতে দেখানো হয় বেন নাকি ঘোষণা করেছে যে সে প্লেনটাকে ওই গেম কোম্পানির বিল্ডিংয়েই ক্র্যাশ করাবে, যাতে করে গেমের লোকজনের সঙ্গে সঙ্গে সেখানে থাকা অডিয়েন্সগুলোও মারা যায়। কিন্তু এইবার আর দর্শকদের বোকা বানানো যায় না। তারা বুঝতে পারে যে এই পুরো প্লেনটা আগেই থেকে ড্যানের কন্ট্রোলে ছিল, আর সেই ইচ্ছা করে ওই প্লেনটাকে গেমের বিল্ডিংয়ের দিকে নিয়ে আসছে। ঠিক তখনই দেখা যায় আকাশ থেকে একটা মিসাইল এসে ড্যানের ওই প্লেনটাকে উড়িয়ে দেয়, আর কোনো মতে তো এই গেমের বিল্ডিংটা সহ সমস্ত দর্শকরাই প্রাণে বেঁচে যায়। এরপরেই দেখা যায় যে ব্র্যাড নামের একজন ইউটিউবার এই পুরো সিজন নিয়ে একটা ভিডিও বানিয়েছে। সে ওখানে দেখাচ্ছিল যে কিভাবে এই গেম শোটা এআই ব্যবহার করে সমস্ত মানুষদেরই বোকা বানিয়েছে। আর এটাই কিন্তু সেই ব্র্যাড বন্ধুরা, যেখানে বেন দিনের পর দিন লুকিয়েছিল। এমনকি বেনের পরিবারকে মারার ভিডিওটাও ফেক ছিল, আর ব্র্যাডই সেইটা এআই দিয়ে বানিয়ে বেনকে দেখিয়েছিল, যাতে সে রাগে ক্ষুব্ধ হয়ে সবাইকে শেষ করে দিতে পারে। আর ওই ভিডিওর কারণেই কিন্তু দুনিয়ার সমস্ত দর্শকরা সবাই এখন বেনের পাশে এসে দাঁড়িয়েছে। তবে সবাই ভাবছিল যে ওই প্লেন দুর্ঘটনায় হয়তোবা বেন মারা গিয়েছে, কিন্তু এরপর ব্র্যাড দেখায় যে ওই প্লেনের ভেতরে একটা সুরক্ষিত জায়গা ছিল, আর প্লেন বিস্ফোরণ হওয়ার সময় ওই বক্সটা নিচে পড়ে যাচ্ছিল। ওই বক্সের মধ্যে আসলে ছিল বেন। অন্যদিকে এই গেমে নতুন সিজন শুরু হওয়ার ঘোষণা আসে, তবে এইবার পরিস্থিতি একদমই আলাদা, এমনকি সমস্ত নিয়মগুলোও। এদিকে অডিয়েন্সরা তো পুরোপুরি এই গেমের বিরুদ্ধে চলে গিয়েছে। তারা সরাসরি জানায় যে এই গেমটাকে বন্ধ করা হোক, আমরা আর এরকম কোনো গেম দেখতে চাই না। এরকম ভয়াবহ অবস্থা দেখে তো এই শোয়ের হোস্ট ববি সেখান থেকে পালিয়ে যায়। তাই ড্যান এই শোটাকে বাঁচানোর জন্য তো নিজেই হোস্ট করার জন্য চলে আসে, কিন্তু স্টেজে উঠতেই তো পরিস্থিতি পুরো হাতের বাইরে চলে যায়। অডিয়েন্সরা সবাই মিলে একসঙ্গে তার উপর হামলা করতে শুরু করে। সমস্ত মানুষরা তো রেগে গিয়ে ওই স্টুডিওকে ভাঙতে শুরু করে। এরপরেই ড্যান প্রাণ বাঁচাতে যখন পালাতে যায় তখনই তার সামনে চলে আসে বেন, আর চোখের পলকেই তো বেন এবার ড্যানকে সেখানেই শেষ করে দেয়। আর এরপরই আমরা দেখতে পাই ক্যাথি আর বেনের ওয়াইফ শিলাকে। তারা একটা দোকানেই ঘুরছিল, আর তখনই একজন সেলসম্যান ক্যাথির হাতে সেই মোজাটি তুলে দেয়। আর এরপর বাইরে আসার পর দেখতে পায় যে বেন সত্যি সত্যি তার কথা রেখেছে, মানে এত লড়াই পার করে সে তার পরিবারের কাছে ফিরে এসেছে। তাদের পরিবারের এই এক হয়ে যাবার মাধ্যমেই আমাদের আজকের এই ভয়ঙ্কর থ্রিলিংয়ে ভরপুর মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের আজকের গল্পটি কেমন লেগেছে? এই গল্পটি থেকে কিন্তু একটা বিষয় সম্পূর্ণ ক্লিয়ার, মাঝে মাঝে আমাদেরকে ইচ্ছা করেই বাঁচিয়ে রাখা হয় অন্য কারো সুবিধার জন্য, যেমন এই গোটা গল্পে বেনকে রাখা হয়েছিল। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকবে এবং শীতে অবশ্যই নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।